ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে যে বিষয়গুলো জানবো তোমাদের একটু বলে নিই। আজকে তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা আছো, তোমাদের জন্য হাতে কলমে মজা করে আমরা আজকে যোগ এবং বিয়োগ ছোট ছোট কিছু শিখবো এবং সেগুলো তোমাদের করে দেখাবো। এবং আজকে তোমাদের সুচেতা দিদিমণি ইংরেজি পড়াবেন। তোমাদের ইংরেজিতে তৃতীয় শ্রেণীর বই থেকে আজকে তিনি পড়াবেন। আমরা তোমাদের যারা তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর গসাগুর কাজ শুরু করেছি, গসাগু শেখার কাজ, সেইটার আজকে চতুর্থ পর্যায়। আজকে আমরা গসাগুর অনেকগুলো বিষয় ভালো করে জেনে নেব এবং হাতে কলমে জেনে নেব। তো চলো বন্ধুরা, আজকের আমাদের আসর শুরু করি কি দিয়ে? গান দিয়ে। তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ে এই যে দেখো, তোমরা বের করে ফেলো 263 পাতা। এখানে এই দারুণ কবিতাটা আছে, এটা আমরা আজকে গানের সুরে করি। চলো। একটি হাতি টুডুডুম মাথায় ছাতি, টুডুডুম বেড়ায় ঘুরে, টুডুডুম বন বাদারে, টুডুডুম 100 সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। একটা শেয়াল টুডুডুম ভুল করে তাল, টুডুডুম ধরতে নাকাল, টুডুডুম গানের ধুয়া, টুডুডুম আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই যে সুন্দর কবিতাটা তোমাদের আছে বনে বাদারে, আজকে আমরা সেইটা পড়লাম। তো চলো বন্ধুরা, এরপর আমি এক লাইন গান করব আর তোমরা আমার শুনে শুনে করবে, তাহলে এটা আমাদের কখন মুখস্থ হয়ে যাবে, তাই না? একটি হাতি টুডুডুম মাথায় ছাতি, টুডুডুম বেড়াই ঘুরে, টুডুডুম বন বাদারে, 100 সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। বলো, 100 সরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে। একটা শেয়াল টুডুডুম ভুল করে তাল, টুডুডুম ধরতে নাকাল, টুডুডুম গানের ধুয়া, আটকিয়ে দম খায় সে বিষম, চেঁচায় শুধুই হুক্কা হুয়া। তাহলে বন্ধুরা, এরপর তোমরা সুন্দর করে এই যে তোমাদের বনে বাদারে কবিতাটা আছে, এটা সুন্দর করে বারবার বারবার গেয়ে ফেলো এবং লিখে ফেলো। আর তোমরা যেটা করবে, এটা সবাইকে এর গানটা কিন্তু শুনিয়ে দিও, কেমন? তো চলো বন্ধুরা, এরপর আমরা চলে যাই তোমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অঙ্কের ক্লাসে। আজকে আমরা হাতে কলমে মজা করে যোগ বিয়োগটা শিখে নিই। চলো। ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে আমরা অঙ্ক শিখব। তোমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই বের করে ফেলো। এই অঙ্কগুলো করার জন্য বন্ধুরা, তোমরা তো জানো আমরা যে যে উপকরণের সাহায্যে অঙ্কগুলো করি। আমাদের কিছু লাগে কাঠি, কিছু কার্ড লাগে, এইগুলো নিশ্চয়ই তোমরা জোগাড় করে ফেলেছো। তো চলো, আমরা আজকে যে যে বিষয়গুলো জানবো একটু তোমাদের বলে নিই। আজকে দেখো, তোমাদের এই যে তিনটে সংখ্যা দিয়ে যোগ আমরা শিখে ফেলেছি। আমরা এই বিয়োগগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, তারপর আমরা তাহলে দেখো, আজকে আমরা এই বিয়োগগুলো করব। এই বিয়োগগুলো খুব সোজা, আমি তোমাদের একটা দেখিয়ে দিই, বাকিগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে। দেখো, চলো, এখানে বলছে 5 থেকে আমরা 2 কি করে বাদ দেব। তাহলে 5টা আছে, সেখান থেকে 2টো বাদ দিতে হবে। তোমরা তো জানো বন্ধুরা, আমরা কি করতে পারি, আমরা নিতে পারি 5টা কাঠি। এই দেখো, 1 2 3 4 5। তাহলে আমরা এই দেখো, আমরা 5টা নিলাম। তাহলে এই 5 থেকে আমাদের কত বাদ দিতে হবে বলো? তোমাদের বইয়ে কত দেওয়া রয়েছে? 5 থেকে আমাদের বাদ দিতে হবে 2। তাহলে আমরা 5 থেকে 2 বাদ দেবো কিভাবে? তাহলে এই 5টা নেব আর 2টো বাদ দিয়ে দেবো, ব্যাস। এই দেখো, আমার পড়ে রইল 3টে। তাহলে এইভাবে, কত সোজা, অঙ্কের মতো সোজা জিনিস আর নেই। আবার দেখো, তারপরেরটাই কি বলছে, তারপরেরটাই তোমাদের বলছে দেখো, যে আমরা বাদ দেব 6টা থেকে 3টে।
তাহলে দেখো এখানে 6 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে আমরা চলো ঝটপট কি করে নেব, আমরা 6টা কাঠি নেব। তাহলে চলো আমরা 6টা কাঠি নিই। এই দেখো 3টে ছিল, আমরা 6 থেকে বাদ দেব 3। কিভাবে করব, ছোট্ট করে বিয়োগটা তোমরা দেখে নাও। আমরা এই দেখো 6টা নেব, 1 2 3 4 5 6। 6 থেকে আমরা যদি 3 বাদ দিই 1 2 3, তাহলে দেখো এখানে আমার উত্তর হবে 3। এই তো ব্যাপার। তাহলে এইভাবে নিশ্চয়ই তোমরা পারবে অঙ্কগুলো করতে। এরপর বন্ধুরা আমাদের আরেকটা জিনিস এখানে তোমাদের বুঝে নিতে হবে যে আমরা যখন এই বিয়োগটা আঙ্গুল গুণে করি তখন কিভাবে করি। আমরা তখন বলি 3 আছে কত দিলে 6, 3 আছে কত দিলে 6। তখন আমরা এই রকমভাবে করি, দেখো যে 3 আছে আমার কাছে আর কত দিলে 6। তাহলে যেগুলো দিচ্ছি সেগুলো একটু অন্যরকমভাবে রাখছি। 3 4 5 6, এই দেখো 3টে দেওয়া হলো। তাহলে এইভাবে আমরা করি। তাহলে দেখো পরের অঙ্কটা তোমাদের কি বলছে একটু দেখে নাও। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা বলছে 7 থেকে এই দেখো 7 থেকে তোমাকে বাদ দিতে হবে 2। তাহলে তারপরের অঙ্কটা আমরা এই অঙ্কটা করব, 7 থেকে 2 বাদ দেব। নাও তোমরা ঝটপট 7টা কাঠিয়ে নিয়ে নাও আর এরকম করে লেখো 7 থেকে 2 বাদ দেব। তাহলে দেখো আমরা দুভাবে করব, আগে কাঠি দিয়ে করি। চলো আমরা 1 2 3 4 5 6 আর 1 7, 7টা কাঠি নিয়ে নিলাম। 7টা কাঠি থেকে আমরা কটা কাঠি বাদ দেব, 2টো কাঠি বাদ দেব। দেখো 2টো বাদ দিয়েছি। তাহলে আমার কটা পড়ে থাকছে 1 2 3 4 5। এই তো সহজ ব্যাপার, ঠিক আছে। আর আঙ্গুল গুণে যখন আমরা কি করি তখন আমরা বলি 2 আছে কত দিলে 7। আমরা উল্টো দিক থেকে করি, 2 আছে কত দিলে 7। তাহলে আমরা দেখো 2 আছে, আমরা তখন এইভাবে করি 2 আছে আর কত দিলে 7। 2 এর পর 3 4 5 6 7। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার 5টা হয়েছে। তাহলে এই যে আমরা আঙ্গুল গুণে করি 2 এর পর 7 ঘর গুণি, 2 এর পর 3 4 5 6 7, এই যে 5 পর্যন্ত যাচ্ছে। তোমরা তো জানো এগুলো 1 2 3 4 5 এগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বিয়োগগুলোকে আমরা ঠিক কিভাবে করব। তাহলে তোমাদের বইয়ে যে এই বিয়োগগুলো আছে এগুলো ঝটপট তোমরা করে ফেলো। এবার বন্ধুরা তোমাদের শিখতে হবে এই গল্প পড়ে পড়ে অঙ্ক করতে শেখা। অর্থাৎ একটা গল্প দেওয়া থাকবে, তোমাকে অঙ্কটা করতে হবে। দেখো ফুলের কাছে বাঁ দিক থেকে 5টি প্রজাপতি আর ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে এসেছে। এখন ফুলের কাছে মোট কয়টি প্রজাপতি আছে দেখি, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা কি করে করব, তোমরা তাহলে এই যে তোমাকে 8 আর 5-এ যোগ করতে হবে। তাহলে তোমরা চলো দেখো আমরা প্রথমেই আগে এককের ঘর আর দশকের ঘর এরকম লিখে নেব যে এ মানে একক আর দ মানে দশক। এটা কিন্তু লিখে নিতে হবে, অর্থাৎ 10-এর ঘর। তাহলে দেখো আমি 8টা প্রজাপতি আর 5টা প্রজাপতি এগুলোকে আমরা যোগ করব। তাহলে আমি কি কি নেব, তাহলে চলো তাহলে আমি প্রথমে কাঠি দিয়ে করে তোমাদের দেখাই। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা প্রজাপতি। আমি তো বলেছি কাঠিগুলো কখনো আমাদের প্রজাপতি, কখনো আমাদের ফুল, কখনো আমাদের বিস্কুট, যা খুশি হতে পারে। আর আমরা নেব 5টা, তাই তো। তাহলে চলো আমরা নিই। এই দেখো 1 2 3 4 5, তাহলে এই নিলাম 5টা। তাহলে এই 8টা আর 5টা আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা কি বলি, 5-এর পর 8 ঘর আমরা গুনি, 5-এর পর 8টা ঘর আমাকে গুনতে হবে। তার মানে এখানে 5 আছে। তাহলে আমরা কি করি, 5-এর পর 6, 6-এর পর 7, 7-এর পর 8, 8-এর পর 9, 9-এর পর 10। আর যাই 10টা হবে বন্ধুরা আমরা এই সবগুলোকে কি করব, একটা গুচ্ছ বানিয়ে দেব। তাহলে এই দেখো আমার হয়ে গেল একটা 10 আর আমার পড়ে আছে খুচরো কটা, 3টে। তাহলে আমার উত্তর হলো 1 10 3। কত উত্তর হলো 1 10 3। এই যে 10টা, এখানে 10টা আছে,
আর 3টে। তাহলে এটাকেই আমাদের বুঝতে হবে যে আমাদের দেখো আর খুচরোর ঘরে অর্থাৎ 1-এর ঘরে আমার সবচেয়ে বেশি যে কোনো একটা ঘরে আমার 1 বসতে পারে, 2 বসতে পারে, 7 বসতে পারে, 8 বসতে পারে, 9 পর্যন্ত বসতে পারে। কিন্তু 10 হলে আমরা অনেকে এরকম করি যে এখানে 8 5 13, 13টা আমরা এই ঘরে বসিয়ে দিই। এটা কিন্তু করা চলবে না। এই যে 13, 1 10 3 13, এই 10-এর কিন্তু আলাদা ঘর আছে। এই দেখো 10-এর ঘরে আমরা একটা 10 লিখলাম, এই যে আমার একটা 10, আর খুচরো আমার এটা 3। তাহলে এইভাবে আমার হয়ে গেল 1 10 3 13। তাহলে আমরা আজকে ছোট ছোট যোগ আর বিয়োগ শিখলাম। হ্যাঁ, তাহলে তোমাদের আমি কতগুলো এরপর যোগ বিয়োগ দেবো, তোমরা এবার ঝটপট সুন্দর করে ফেলো। এবং আমাদের এইভাবেই তো সব কিছু শিখে নিতে হবে। তাহলে দেখো আরেক তারপরের অঙ্কটা তোমাদের দেখায়। তোমাদের তারপরের অঙ্কটা কি বলছে দেখো, এই দেখো তারপরের অঙ্কটা বলছে এক জায়গায় 9টা ফুল ছিল, তার থেকে 5টা ফুল তুলে নিলে কটা ফুল থাকবে দেখি। ঠিক আছে, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। তাহলে চলো আমরা এরপর যাই পরের অঙ্কটায়। আমাদেরকে বলছে 9টা ফুল ছিল, তাহলে 9টা ফুল আমি করি। এগুলো বলেছি না, এগুলো আমাদের কখনো ফুল হবে। তাহলে আগে অঙ্কটা লিখে নিই। তাহলে 1 10 করে আগে লেখো 9, আর আমাকে কটা বাদ দিতে হবে 9 থেকে। তোমাদের দেখো বইয়ে কি দেওয়া আছে, দেখো 9 থেকে আমাদের বাদ দিতে হবে 5টা ফুল তুলে নেওয়া। কিন্তু তোমাদের বলে রাখি, ফুল তোলা কাজটা কিন্তু ঠিক নয়, কারণ গাছটা লাগে। যাই হোক, চলো 9 থেকে আমরা কটা ফুল তুলে নেব, তোমাদের বইয়ে রয়েছে 5টা ফুল তুলে নেব। তাহলে 9 থেকে 5 আমাকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে চলো আমরা 9টা নিই। এই দেখো আমার কাছে 10টা, এখানে 10টা আছে। 10টা থেকে যাই আমি একটা নিয়ে নেব, 9টা হয়ে যাবে। কিন্তু তখন কিন্তু এই আমার গার্ডার খুলে দিতে হবে, কারণ এগুলো আমার খুচরো হয়ে গেল। ঠিক আছে, এগুলো আমার খুচরো হয়ে গেল। তাহলে এই দেখো 9টা থেকে আমাকে 5টা বাদ দিতে হবে। তাহলে 9 থেকে আমি 5 বাদ দিই। তাহলে 1 2 3 4 5, 5টা বাদ দিলাম। কটা পড়ে রয়েছে 1 2 3 4, 4টে। তাহলে আমি এখানে উত্তর লিখে দেবো 4টে। তাহলে মানে দেখতে পাচ্ছ অঙ্ক ব্যাপারটা কত সোজা। আমরা যদি হাতে কলমে করি, বুঝে বুঝে করি, এইভাবেই তো আমাদের করতে হবে। আর আঙ্গুল গুনে আমরা যখন করি তখন কি বলি যে 5-এর পর 5 আছে কত দিলে নয়, 5 আছে কত দিলে নয়। আমরা কি করি, আমরা বলি এই দেখো, আমরা এইভাবে করি 5 আছে 1 2 3 4 5। এই দেখো আমরা যখন আঙ্গুল গুনে করি আমরা বলি 5 আছে আর কত দিলে নয়। তাহলে এখানে আমি দিচ্ছি। তাহলে এই দেখো দেওয়াগুলো আমি এইভাবে রাখছি। এইখানে 5-এর পর 6 7 8 9। এই দেখো আমাকে 4টে দিতে হলো। তাহলে এইগুলোই হচ্ছে আমার উত্তর। তাহলে আমি এইভাবে করি। তাহলে আঙ্গুল গুনে আমরা ঠিক উল্টোভাবে করি, যোগ করে করি। 5 আছে কত দিলে নয়, 5 6 7 8 9, এই যে 4-এর ঘর, 4 পর্যন্ত গেল। তাহলে তোমরা বুঝে গেলে যে কিভাবে এই অঙ্কগুলো আমরা করব। তোমাদের বইয়ে সুন্দর কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমরা তোমাদের বই থেকে দেখালাম। এরপর দেখো বন্ধুরা, তোমাদেরকে আমরা কতগুলো অঙ্ক দিচ্ছি এইরকম ছোট ছোট যোগ বিয়োগ। তোমরা একটু সুন্দর করে খাতায় লিখে নাও এবং আমাদের দেখাও। তাহলে তোমরা যে যে অঙ্কগুলো করবে একটু খাতা পেন বার করো। তাহলে লিখো। প্রথমে আমরা 7 যুক্ত 6 9 যুক্ত 5 8 যুক্ত 7 এই যোগগুলো করবে। আর বিয়োগ কি করবে, 9 বিযুক্ত 6 8 বিযুক্ত 4 7 বিযুক্ত 3। তাহলে এই কতগুলো যোগ বিয়োগ তোমরা করো। এবং আরেকটা কথা বলি, এই যোগগুলো সবগুলো করার পরে এইগুলো দিয়ে, এটা দিয়ে 3টে, এটা দিয়ে 3টে গল্প লিখবে। কি লিখবে, গল্প। যেমন একটা গল্প আমি বলে দিই যে 7 আর 6 যোগ করে গল্প। আমার কাছে 7টি পুতুল ছিল, মাটির পুতুল। আমার দিদিমা আমাকে আরও 6টি পুতুল গড়ে দিল। তাহলে আমার এখন কটি পুতুল হলো। তাহলে এইরকমভাবে। বা আমার কাছে 9টি পেন্সিল ছিল, আমি আমার ঠাকুমাকে 6টা পেন্সিল দিলাম, এখন আমার কাছে কটা পেন্সিল রইল। তাহলে এগুলো হচ্ছে গল্প। তাহলে এরকমভাবে গল্পও বানাতে হবে। তাহলে তোমরা আজকে ছোট ছোট যোগ বিয়োগ শিখলে, এগুলো তোমরা সুন্দর করে করে আমাদের দেখাও। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। আমরা সুন্দর করে মজা করে সব অঙ্ক শিখে যাব, আর অঙ্কে কারোর ভয় লাগবে না। দেখো, তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা।
তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই করে ফেলেছো। এরপর বন্ধুরা চলো আমরা চলে যাই সুচেতা দিদিমণির কাছে, তিনি তোমাদের ইংরেজি পড়াবেন। Hello students, how are you? I am fine. I hope you all are well. Today we are going to read our lesson number 2. আজকে তোমাদের বাটারফ্লাই বই থেকে যে লেসন 2 আছে সেটা থেকে আজকে আমরা পড়ব। এখানে কি পড়ব? তো চলো দেখে নিই এখানে আজকে আমরা কি পড়ব। এখানে একটা খুব সুন্দর নাটক আছে, বিভিন্ন জীবজন্তুদের নিয়ে নাটক। তাদের একটা মিটিং হবে, সেই মিটিংয়ে কার কি সমস্যা হচ্ছে, কোথায় কে থাকতে পারছে না, বিভিন্ন জায়গায় নানা রকমের অসুবিধা, তো সেইগুলো নিয়ে তারা আলোচনা করবে তাদের এই মিটিংয়ে। তো এই মিটিংয়ে কি হবে, কে আসবে, সব কিছু আমরা এবারে জানব। তো এইটা এক রকমের নাটক তোমরা বলতে পারো। নাটক মানে যেখানে অনেক একটা বিশাল মঞ্চ থাকে, সেই মঞ্চের ওপরে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা বলে। তো এটা নাটক, কারণ এখানে দেখবে পরপর একের পর একজন করে আসছে, কথা বলছে। তার আগে লেটস সি দিস পিকচার। লুক অ্যাট দিস পিকচার। এই পিকচারটা দেখো। ডু ইউ নো দ্য নেমস অফ অল দিজ অ্যানিম্যালস? তোমরা কি জানো এই অ্যানিম্যালগুলোর নাম কি? আমরা জানি কোনো অ্যানিম্যাল, বেশিরভাগ অ্যানিম্যাল দেখো আমাদের চেনা, যেমন লায়ন আছে, গরিলা আছে, ফক্স আছে, জিরাফ, জেব্রা, এটা জেব্রা, এলিফ্যান্ট আছে, ডিয়ার, আর কি টাইগার। আর এখানে একটা ভাল্লুকের মতো জীব আছে, এটাও কিন্তু ভাল্লুক, কিন্তু এর গায়ের রং সাদা, একে বলে পোলার বিয়ার। আর আছে ক্রকোডাইল মানে কুমির, আর স্নেক তোমরা দেখতে পাচ্ছ, আর একে বলে ভালচার মানে শকুন। তো এইবারে তারপরের প্রশ্নটায় কি বলেছে? হোয়ার ডু ইউ জেনারেলি ফাইন্ড দিজ অ্যানিম্যালস? তোমরা এই যে অ্যানিম্যালগুলো কোথায় দেখেছো, কোথায় দেখতে পাও? সাধারণত কোথায় দেখা যায়? আমরা কোথায় দেখতে পাই? আমরা ফরেস্টে দেখতে পাই, মানে ঘন বন, কিংবা আর একটা জায়গায় দেখতে পাই, সেটা হলো চিড়িয়াখানা কিংবা জু। Can you say a few words about each of these animals? এই অ্যানিম্যালগুলো সম্পর্কে তোমরা কি কোনো কিছু জানো? কিছু বলতে পারবে এদের সম্পর্কে? তো আমরা এটা বিষয়ে আলোচনা করব যখন আমরা এই পুরো গল্পটা পড়ব, তখন আমরা এই বিষয়ে আলোচনা করব এবং জানব। তো চলো এবার আমরা শুরু করি। লেটস রিড, চলো পড়ি। Once upon a time, some wild animals decided to have a meeting. এক সময়, অনেক দিন আগে, এক সময়, দেখো once upon a time মানে তোমরা জানো যে অনেক দিন আগের কোনো ঘটনা। some animal, some wild animal, কিছু বন্য জীবজন্তু। ওয়াইল্ড মানে বন্য জীবজন্তু কি সিদ্ধান্ত নিল? দেখো এখানে ডিসাইডেড একটা কথা আছে। এই ডিসাইডেড মানে হলো কোনো কিছু স্থির করে নেওয়া, যে আমি অনেক দিন ধরে ধরো আমরা কিছু ভাবছি, কিন্তু একদিন করেই ফেললাম, এটাই বললে ডিসাইডেড। মানে ওটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এবারে করতে হবে, এটা মানে স্থির সিদ্ধান্ত নেওয়া। টু হ্যাভ আ মিটিং, একটা মিটিং করবে, এরকম সবাই ঠিক করলো। অ্যানিম্যালস কেম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। অ্যানিম্যালস কেম,
মানে অনেক অ্যানিম্যাল বিভিন্ন জায়গা থেকে দেশের নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই মিটিংয়ে এসেছিল। কেম মানে এসেছিল। দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা, লায়ন এলো আফ্রিকা থেকে। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে মানে ভারত থেকে এলো টাইগার। অ্যান্ড দ্য পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া, সাইবেরিয়া থেকে এলো পোলার বিয়ার। Many other animals came from far away countries. Many other মানে আরও অনেক জীবজন্তু এসেছিল অনেক দূরের দেশ থেকে। ফার অ্যাওয়েটা আমরা একটু ভেঙে দেখব। ফার অ্যাওয়ে মানে অনেক দূরের। তো দেখো ফার অ্যাওয়েটা আমরা কি করে ভেঙে বলছি। ফয়ের আকার দিয়ে ফার, অ্যাওয়েটা আমরা বাংলায় ঠিক বলতে পারবো না, লিখতে পারবো না, তো আমরা এটাকে এরকমভাবে বলবো অ্যাওয়ে, ফার অ্যাওয়ে। এটাকে যদি আমরা ইংরেজিটা ভাঙি তাহলে এরকম হবে, দেখো FAR, ফার অ্যাওয়ে মানে ফার মানে দূরে, আর অ্যাওয়ে মানে আরও অনেক দূর থেকে, তাহলে ফার অ্যাওয়ে এরকম হবে। ফার অ্যাওয়ে। কান্ট্রিজ মানে দেশ, অনেক দূরের দেশগুলো থেকে। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্টস, he conducted the meeting. As the lion is the king, তোমরা জানো লায়নকে রাজা বলা হয়। তো বিভিন্ন সমস্ত জীবজন্তুদের রাজা হলো লায়ন, তাই ও মিটিংটা পরিচালনা করছিল, মানে মিটিংয়ের ও সভাপতি ছিল। ওই মিটিংটাকে শুরু করলো, ওই মিটিংটা চালাচ্ছিল। কন্ডাক্টেডের মানে আমরা হোয়াটসঅ্যাপ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কন্ডাক্টেড মানে লিড বা গাইডেড মানে যেটাকে চালনা করে, যেটা কোনো একটা ধরো এই যেমন সভাটা চলছে, ও সাহায্য করছে, কে কোথা থেকে এসছে সেটা বলে দেওয়া, এবারে কোনো সমস্যা হলে সেটা নিয়ে আলোচনা করতে সাহায্য করা। তো এইগুলো হচ্ছে মিটিংটা ও চালাচ্ছে। এবারে কথোপকথন শুরু হচ্ছে, দেখো লায়ন বলছে রোর্স মানে গর্জন করে ওঠা। লায়ন, টাইগার এরা রোর করে মানে গর্জন করে। ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস। আমরা এখানে আমাদের সমস্যাগুলো জানানোর জন্য এসেছি। উই আর হেয়ার মানে হলো এখানে, আর শেয়ার করা মানে একে অপরের কাছে জানানো, একে অপরকে জানানো আমাদের সমস্যা। প্রবলেমস মানে হলো সমস্যা, প্রবলেমস। টাইগারও গর্জন করছে। রোর্স, হ্যালো, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে এসেছি। ইন্ডিয়া ভারত, তো ভারত থেকে টাইগার এসেছে। ইন আওয়ার কান্ট্রি মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট, আমাদের দেশে মানুষেরা ফরেস্টকে ধ্বংস করে দিচ্ছে। ডিস্ট্রয়িং মানে হচ্ছে ধ্বংস করে দিচ্ছে। তোমরা শিখেছো আইএনজি কখন থাকে, যখন কোনো কাজ চলছে। তো চলছে বোঝানোর জন্য আইএনজি জুড়ে গেছে, তাই ডিস্ট্রয়িং মানে হলো ধ্বংস করা। ডিস্ট্রয়িং মানে ধ্বংস করা। ডিস্ট্রয়িংটাকে দেখো ভেঙে যদি বলি তাহলে এরকম হবে।
ডেস ট্র আর ING, ডেস্ট্রয়িং, ডেস্ট্রয়িং একসঙ্গে বলতে হবে, ডেস্ট্রয়িং, ডেস্ট্রয়িং। ডেস্ট্রয়িং মানে হলো যেটা ধ্বংস করে দিচ্ছে, ধ্বংস হচ্ছে, এরকম এরকম কাজ। এবার টাইগার কি বলল, আমাদের দেশের মানুষেরা কি করছে, ফরেস্টকে ধ্বংস করে দিচ্ছে। সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ, তাই আমাদের থাকার জায়গা আর নেই। তো কি হচ্ছে, বন জঙ্গল যদি ধ্বংস হয়ে যায়, আস্তে আস্তে কমতে থাকে, তাহলে টাইগার, সিংহ, বিভিন্ন জীবজন্তু যে থাকার জায়গা আর থাকবে না। সেটাই এখানে টাইগার বলছে, সে ভয়ে এই কথাগুলো বলছে যে আমাদের তো জায়গা নেই, এরকম জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তো দেখো এখানে পেলাম একটা নতুন কথা, নো হোয়ার। নো হোয়ার কথাটা একসঙ্গে আছে, কিন্তু এরকম ভাবে হবে নো হোয়ার। নো হোয়ার, নো হোয়ার মানে কোনো জায়গা না থাকা, নো হোয়ার। এরপরে লায়নেস বলছে, লায়নেস মানে যে স্ত্রী লায়ন, ছেলে লায়ন হয়, মেয়ে লায়ন, তো এটা মেয়ে লায়ন বলছে। সেও গর্জন করে বলছে, হাউ টেরিবল, কি ভয়ঙ্কর অবস্থা। বা টাইগ্রেস বলছে, টাইগ্রেস মানে মেয়ে টাইগার। এবারে টাইগ্রেস কি বলছে দেখো, টাইগ্রেস মানে হলো মেয়ে টাইগার, মেয়ে টাইগার মানে স্ত্রী টাইগার। যেমন মানুষ হয় মেয়ে ছেলে, তেমন যে মেয়ে টাইগার সেটা হচ্ছে বলছে। মেয়ে টাইগারটা রোর্স মানে গর্জন করে বলছে, বিসাইডস men are also hunting deer, it is our main food, so it is difficult for us to find food nowadays. দেখো বিসাইডস আর নাওএডেজ আমরা একটা দুটো নতুন শব্দ পেলাম, এটার মানে আবার বলবো আমরা। তো লাইনটা চলো মানেটা দেখে নিই। বিসাইডস men are also hunting deer, বিসাইডস মানে এর সাথে সাথে বা পাশাপাশি। তাহলে বলছে এই যে বন তো ধ্বংস হচ্ছিলই, তার সাথে সাথে তারা শিকার করে নিয়ে যাচ্ছে, হরিণ, হরিণ শিকার করে নিয়ে যাচ্ছে। ডিয়ার মানে হলো হরিণ, এই যে দেখছো এখানে ডিয়ার লেখা, ডিয়ার মানে হচ্ছে হরিণ। তো বন ধ্বংস তো করছিলই, তার সাথে কি করছে, ডিয়ার শিকার করে নিয়ে যাচ্ছে। ইট ইজ আওয়ার মেন ফুড, এইটা আমাদের প্রধান খাবার। মেন মানে হলো প্রধান, আর ফুড মানে তোমরা জানো খাবার, এটাই আমাদের প্রধান খাবার। যেমন এক এক জায়গায় একটা মানুষ নানা রকম, এক এক জায়গায় ধরো ভারতের কোনো জায়গাকার মানুষ বেশি রুটি খেতে পারে, কোথাও বেশি ভাত খায়, তেমন জীবজন্তুরাও সেই রকম। কোনো টাইগাররা যেমন ডিয়ার বেশি খায়, ওরা ডিয়ারটাই বেশি খেতে পারে, তেমন ভাল্লুক আবার অন্য কিছু বেশি খায়। এরকম এক একজন এক একটা খাবার খায়। তো টাইগারের কি প্রধান খাবার, ডিয়ার বা হরিণ। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাওএডেজ, তাই এই সময়ে আমাদের খাবার খুঁজতে খুব অসুবিধা হচ্ছে। তো কিভাবে অসুবিধা হচ্ছে বুঝতে পারছো নিশ্চয়, যদি ডিয়ারগুলোকে শিকার করে নিয়ে চলে যায় তাহলে কি হবে, খাবার কমে যাবে আস্তে আস্তে, টাইগারদের খাবার কমে যাবে, খাবার খুঁজতে অনেক দূরে দূরে যেতে হবে ওদের। তো এই হচ্ছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে খুব অসুবিধা, অসুবিধায় পড়ে যাওয়া, তারা খুব অসুবিধায় পড়ে গেছে, খাবার পাচ্ছে না। দেখো এখানে আমি পেলাম দুটো নতুন শব্দ, বিসাইডস আর নাওএডেজ। এই দুটোকে আমরা কিভাবে ভেঙে ভেঙে বলবো,
nowadays দেখো নাও NOW মানে হচ্ছে এখন, নাও NOW নাও মানে এখন। আর ডেজ, এই ডেজ মানে হচ্ছে দিন। তো এই নাও ডেজ একসঙ্গে করে দিয়েছে, মানে এই সময়টা এখন এসে আমরা এরকম দেখতে পাচ্ছি। যেমন এখন এসে আমরা ধরো অনেক সিংহ দেখতে পাচ্ছি, এখন এসে আমরা অনেক গাছ দেখতে পাচ্ছি। তো এই সময়টাই আমরা কি দেখছি সেটা বোঝানোর জন্য নাও ডেজ কথাটা ব্যবহার করা হয়। নাও ডেজ। তো এই নাও ডেজ একসঙ্গে জুড়ে গিয়ে এরকম আমাদের এরকমভাবে বলতে হবে, এরকমভাবে লিখতেও হবে। নাও মাঝখানে একটা দিয়ে ডেজ, খুব সোজা বানানটা। আর পেলাম বিসাইডস মানে হলো এই যে দেখছো এই হাতের উপরে লেখা বিসাইড মানে পাশাপাশি কিংবা সাথে সাথে। দেখো বিসাইডস এর মানে হলো, আমরা এটা কিভাবে ভেঙে বলতে পারি, বি আর সাইডস। তা বি বানান BE আর SIDES, বিসাইডস। এই বিসাইডসটা আমরা লেখার সময় এভাবে লিখব BESIDES, বিসাইডস এর মানে হলো, যেমন ধরো আমার খুব খিদা তো পেয়েছে, তার সাথে সাথে আমার জল তেষ্টাও পেয়েছে। তো এখানে যে সাথে সাথে হচ্ছে কথাটা, তখন আমরা বিসাইডস ব্যবহার করব। যেমন এখানে যেমন বলছিল টাইগ্রেস যে বন জঙ্গল তো ধ্বংস করছে, বিসাইডস মেন আর অলসো হান্টিং ডিয়ার, মানুষেরা ডিয়ারও শিকার করে নিয়ে যাচ্ছে। তো ওইটার সাথে সাথে ডিয়ার শিকার করাটাও চলছে। তখন আমরা বিসাইডস মানে এর পাশে এটাও হচ্ছে, এই কথাটা আমরা এইভাবে বলবো। বিসাইডসটা তখন ব্যবহার করলাম। এরপরে চলো আমরা চলে যাই, এবার টাইগার কি বলছে। টাইগার বলছে টাইগারও খুব গর্জন করছে। আসলে এরা সবাই রেগে রেগে কথা বলছে, গর্জন করে কথা বলছে। তো দেখো টাইগার গর্জন করে কি বলছে, মেন আর অলসো কিলিং আস ফর আওয়ার বিউটিফুল স্কিন, মানুষেরা আমাদেরকে মারছে, কারণ কি দেখো, ফর আওয়ার বিউটিফুল স্কিন, আওয়ার বোনস, ক্লজ অ্যান্ড টিথ, মানুষেরা আমাদের মারছে আমাদের সুন্দর চামড়ার জন্য, আমাদের হাড়ের জন্য, আমাদের থাবা আর টিথ নেওয়ার জন্য। তো এইগুলো অনেক চোরা শিকারী, মানে যারা চুরি করে শিকার করে, তারা এগুলো এরকম বাঘ কিংবা সিংহ মেরে এগুলো বিক্রি করে অন্য দেশে। আমাদের দেশে বাঘ শিকার করা, চামড়া বের করে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু একদম নিষিদ্ধ, যদি ধরা পড়ে যায় জেল হয়ে যাবে। তাই জন্য চোরা শিকারীরা এগুলোকে এরকম বাঘ টাঘ মেরে, বিভিন্ন জীবজন্তু মেরে চামড়া, হাড়, তারপরে থাবা, তার দাঁত, এগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় টাকার জন্য। এরকমভাবে এরা টাকার লোভে এসব করে। তো এরকম যদি মেরে দেয়, মেরে এগুলো নেওয়ার জন্য মারে, তাহলেও তো বাঘ কমে যাবে। There is only a handful of tigers left in our forests. শুধুমাত্র হাতে গোনা কিছু টাইগার, হ্যান্ডফুল মানে হলো হাতে গোনা কিছু টাইগারই ফরেস্টে আছে। তো হ্যান্ডফুলটা দেখো আমরা ওয়ার্ডটবে দেখে নিই। হ্যান্ডফুল মানে আ ফিউ, মাত্র কিছু মাত্র আছে।
তাহলে দেয়ার ইজ অনলি আ হ্যান্ডফুল অফ টাইগার্স লিভড ইন আওয়ার ফরেস্ট, মাত্র কিছু হ্যান্ডফুল মানে হাতে গোনা টাইগারই ফরেস্টে রয়েছে। এই লেফট মানে হলো বাকি থাকা বা পড়ে থাকা, বাকি থাকা, এরকম এই কথাটা লেফট। আর অনলি মানে হচ্ছে শুধুমাত্র, কথাটা কিন্তু অনলি, অনলি নয় অনলি। কিভাবে আমরা বলবো, বানানটা খুব সোজা, দেখো অনলিটা কিভাবে বলবো। অনলি হচ্ছে, আমরা কিন্তু অনলি বলবো না, অনলি। তো এ দেখো বানানটা আমি লিখে দিয়েছি বাংলাতে, ও ন লি, অনলি, অনলি। অনলি ইংরেজি বানানটাও খুব সোজা, ইংরেজি বানানটা খুব সোজা, অনলি, অনলি। তো এই অনলি মানে শুধুমাত্র, তোমরা জানলে অনলি মানে শুধুমাত্র, শুধুমাত্র বা শুধু, এরকম যখন কথা হবে তখন আমরা অনলি ব্যবহার করব। এই হয়ে গেল আমাদের আজকের পড়া। আজকে আমরা টাইগারের কথা অবধি শেষ করলাম। দেখো টাইগার বলল এই ফরেস্টে হ্যান্ডফুল কিছুমাত্র, শুধু কিছুমাত্র টাইগারই বেঁচে আছে। এত দূর অবধি আমরা আজকে পড়লাম, পরেরটুকু আমরা পরের দিন পড়ব। তার আগে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো আর একবার জেনে নিই, মানেগুলো, উচ্চারণগুলো বুঝে নিই। তোমরা আজকে টাইগারের কথা শুনলে, তোমরা জেনেছো টাইগারের বিউটিফুল স্কিন আছে। তো এই বিউটিফুল স্কিন, তারপরে বোন, ক্ল, টিথ, এইগুলো তোমরা জানলে যে অনেকে কী করে টাইগার মেরে এগুলো নিয়ে যায়, চোরা শিকারীরা এগুলো করে। তো আমরা জানবো স্কিন। স্কিন মানে চামড়া, স্কিন। স্কিন মানে হচ্ছে চামড়া। স্কিন বানান স্কি দিয়ে শুরু হচ্ছে, দেখো স্কিন। SKIN, স্ক, স্ক, এইভাবে আজটা শুরু হচ্ছে, স্ক, তাই SK। আর IN হলো স্কিন, SKIN, স্কিন। স্কিন মানে চামড়া। তো বাঘের বিউটিফুল স্কিন আছে, মানে সুন্দর চামড়া গায়ের। আর পেয়েছি বোনস, এই দেখো বোনস। বোনস মানে হলো হাড়। আমাদের গায়ে হাড় আছে না, অনেক হাড় আছে, আমাদের হাতে আছে, পায়ে অনেক রকমের হাড় আছে, বাঘের হাড়। তো বোন, বোন মানে হলো হাড়। BONE, কথাটা হচ্ছে সেই শব্দটার বানান BONE, বোন, বোন। আর তার সঙ্গে S চলে এলে হয়ে যাবে বোনস, মানে অনেক হাড়। তো বোনস মানে হাড়। আর পেয়েছি ক্লজ, ক্লজ, ক্লজ মানে হলো থাবা। হাতের থাবা কেমন হয় বাঘের, বেশ নরম, একটু বড়, যেমন বিড়ালের দেখেছো তোমরা, ঠিক সেই রকমই একটু বড়। আর টিথ মানে দাঁতগুলো, অনেক দাঁত, তাই টিথ। আর একটা শব্দ আমরা এখানে আজকে জানলাম, কিল। কিল, কিল মানে হচ্ছে মেরে ফেলা, হত্যা করা, মারা, KILL। এই কিল মানে হচ্ছে মারা। তো এর সঙ্গে দেখো ING আছে, কিলিং দেওয়া আছে। তো এই কিলিং মানে হলো মারছিল বা মারছে, এরকম। ING জুড়ে গেলে কি হয় তোমরা জানো, যেটা কাজটা চলছে। তো কিল, কিল মানে মারা, ING জুড়ে গেল কিলিং মানে মারছে, চলছে, মারাটা চলছে এখনো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ আজকের শব্দ, ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর আমরা জানবো মেন। দেখো এখানে লেখা আছে মেন, মেন, MEN, মেন। মেন, মেন মানে জানতে হবে মেন। ম্যান মানে তোমরা জানো, ম্যান মানে হচ্ছে মানুষ। আর মেন মানে হলো অনেকগুলো মানুষ, অনেকগুলো যখন মানুষ চলে আসবে তখন হবে মেন।
MEN, মেন। কথাটা প্রথমে ছিল কি ম্যান, ম্যানটাই যখন অনেকগুলো মানুষ হয়ে গেল তখন মেন হয়ে যাবে, মাঝখানে ই চলে আসবে, দেখেছো ই চলে এসছে মানে অনেকগুলো মানুষ। তো মেন মানে এখানে অনেক মানুষে মিলে কাজগুলো করছে, বাঘ মারা হোক, বন ধ্বংস করা হোক, এইগুলো। তো এই জন্য মেন কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা তো জানলাম বাঘের এত সুন্দর স্কিন আছে, বিউটিফুল স্কিন আছে, ক্ল বোনস আছে। তো চলো এবার বাঘটাও দেখে নিই। তো বাঘটা কেমন দেখতে? আমাদের পশ্চিমবঙ্গে এইরকম রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, এটা জগৎ বিখ্যাত, সকলে চেনে রয়্যাল বেঙ্গল টাইগার, নামকরা বাঘ। তো এই বাঘটা পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে, যেখানে সমুদ্র শুরু হচ্ছে সেই জায়গাতে থাকে এরা। এখানে বিশাল বনও আছে একটা, এটা সুন্দরবন, জায়গাটার নাম সুন্দরবন। আরও নানা রকমের বাঘ হয়, কিন্তু এটা বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখতে পেলে বাঘের সুন্দর স্কিন আছে, চকচকে বেশ সুন্দর চামড়া। এবার আজকে আমরা আরেকটা জিনিস চলো জেনে নিই। দেখো এখানে সিংহ আর ওর কাব, কাব মানে সিংহ ছানা, সিংহের বাচ্চা। সিংহ আর তার বাচ্চাকে বলে কাব। তাহলে আমার সঙ্গে তোমরা বলো a lion and its cub, a lion and its cub। একটা সিংহ আর তার বাচ্চা, কাব মানে সিংহর বাচ্চা। তারপরে a fox, তোমরা বলো a fox and its pup, a fox and its pup। পাপ্পি তোমরা জেনেছো, পাপ্পি মানে হচ্ছে কুকুরের বাচ্চা, কুকুর ছানাকে বলে পাপ্পি, কিন্তু শিয়ালের বাচ্চাটা পাপ, PUP, পাপ। আমরা আরও যত যত এগোবো নানা রকম জীবজন্তুর বাচ্চা সম্পর্কেও জানবো। তাহলে আজকে আমরা এত দূরই শেষ করলাম। সকলে ভালো থেকো। See you soon in next class. So goodbye and take care students. বন্ধুরা তোমরা নিশ্চয়ই পড়ে ফেলেছো। এরপর চলো আমরা চলে যাই তোমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য আয়োজিত গসাগু শেখার এই কাজটা। আমরা কিন্তু গসাগু এমন ভাবে শিখে যাব আর কোনোদিন ভুলবো না। চলো আজকে আমরা চতুর্থ পর্বে যাই গসাগু শেখার। ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার, মজা করে অঙ্ক শেখার আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিগত কয়েকদিনে আমরা গসাগু শেখার যে প্রক্রিয়াটা শুরু করেছি তাতে আমরা কি কি শিখেছি বলো? আমরা গুণনীয়ক বার করতে শিখেছি, বিভিন্নভাবে বার করতে শিখেছি, আমরা উৎপাদকের গাছ বের করতে শিখেছি। আজকে আমরা গসাগু নির্ণয় করতে শিখব আরও একটা নতুন পদ্ধতিতে। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে আছো তোমরা বের করে ফেলো তোমাদের বইয়ের এই যে এই অংশটা, হাতে কলমে গসাগু খুঁজি। আজকে আমরা হাতে কলমে গসাগু বের করার এই যে সুন্দর পদ্ধতিমালাগুলো তোমাদের আছে এই জায়গাটা থেকে তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, আমরা আবার বলছি, গত যে ক্লাসগুলো তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে। সেখান থেকে আমরা 4টে পর্বে আমরা গসাগু নির্ণয় করার জন্য আমাদের যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্ণয় করতে হয়। এই গুণনীয়ক ব্যাপারটা কি, সেটাকে কিভাবে একদম কাঁকড় দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখা যায় সেগুলো তো তোমাদের দেখিয়েছি। এই যে বিভিন্ন ধরনের কার্ড দিয়ে, ছোট ছোট কাগজের টুকরো দিয়ে কিভাবে বের করতে পারা যায় সেগুলো আমরা দেখিয়েছি। নিশ্চয়ই তোমরা সেগুলো করেছো। তো চলো বন্ধুরা, এরপর আমরা আজকে দুটো পদ্ধতি শিখব। একটা হচ্ছে এই যে দেখো তোমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে যে গসাগু আছে সেইটা আমরা শিখব, এবং আজকে আমরা কাজের মাধ্যমে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয়ের যে অংশটা রয়েছে সেইটা আমরা শিখব। তাহলে চলো বন্ধুরা আমরা শুরু করি। তাহলে তোমরা বের করে ফেলো তোমাদের বইয়ের এই দেখো, সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি? সবচেয়ে বেশি কতজনের মধ্যে আমরা 4টে সন্দেশ এবং 6টি বিস্কুট
ভাগ করে দিতে পারবো। তাহলে আমরা চটপট দেখে নিই যে এই 4টে সন্দেশকে আমরা কত জনের মধ্যে ভাগ করতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 4টে সন্দেশকে আমরা 2 জায়গায় ভাগ করতে পারি। তাহলে আমরা এটা 2 জনকে দিতে পারি, ঠিক আছে। আমরা 3 জনের মধ্যে ভাগ করতে পারি না, আমরা 4 জনের মধ্যে ভাগ করতে পারি। তাহলে এই দেখো প্রত্যেককে একটা করে দিলাম, তাহলে 4 জনের মধ্যে ভাগ করতে পারি। আর আমরা একজনকেই সবগুলো দিতে পারি, তাহলে 1 জনের মধ্যে ভাগ করতে পারি। এটা হয়ে গেল আমার সন্দেশ। এবার বিস্কুটগুলো দেখো বন্ধুরা, বিস্কুটগুলো এই যে তোমার 6টা বিস্কুট আছে, 6টা বিস্কুটকে আমরা কি করতে পারি? প্রথমেই দেখো 2 জনের মধ্যে দিয়ে দিচ্ছি, 2 1 2, 2 2 4, 2 3 6। দেখো আমরা প্রত্যেককে 2টো করে দিলাম, তাহলে আমরা 2 জনের মধ্যে ভাগ করতে পারি। আমরা দেখি 3 জনের মধ্যে ভাগ করতে পারি কিনা। এই দেখো 3 জনকে দিলাম, 3 জনকে 2টো করে দিয়ে দিলাম, তাহলে আমরা 3 জনের মধ্যে ভাগ করতে পারি। আর 4 জনের মধ্যে কি আমরা ভাগ করতে পারি? পারি না। এই দেখো 4 জনকে দিলে 2টো পেলে, 2টো পেলে বলবে না আমি তো 2টো, আমি একটা করে আমি নেবো না, তাহলে সমান ভাগ তো হলো না। তাহলে আমরা এবার এটাকে 6 জনের মধ্যে ভাগ করতে পারি। আর আমরা সবগুলো কিন্তু একজনকেও দিতে পারি। তাহলে দেখো, তাহলে এই দেখো তোমাকে যে প্রশ্নটা করা হয়েছিল, যে দেখো তোমার বলা ছিল যে একটি থালায় 4টি সন্দেশ এবং একটি থালায় 6টি বিস্কুট আছে, তাহলে কতজনকে সমান সমান ভাগ করে দিতে পারবে? তাহলে আমি দেখতে পাচ্ছি আমি একজনকে দিতে পারবো আর 2 জনকে দিতে পারবো। তাহলে এবারে দেখো এখানে ঠিক ওই রকম ভাবে আমরা আরেকটা পদ্ধতি তোমাদের দেখিয়ে দিই, যে উৎপাদকের গাছটা থেকেই আমরা আরেকটা জিনিস জেনে নেব, ঠিক আছে। দিয়ে তারপর আমরা শেষ করব আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ দিয়ে, একদম হাতে কলমে। আবার বলছি, আমরা কিন্তু সব ছুঁয়ে দেখব, অঙ্কগুলো না ছুঁয়ে দেখলে ঠিক পোষায় না। এটার মধ্যে যে গল্পটা আছে, এটার মধ্যে যে আনন্দ আছে, এটার মধ্যে যে মজা আছে, সেটা তো ছুঁয়ে করলেই বোঝা যাবে। তো চলো বন্ধুরা, বলছে সব থেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টি কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে আমরা 15 নিই। তাহলে চলো আমরা 15টি আম নিই। এই দেখো বন্ধুরা, আমাদের এই যে পাকা পাকা আমগুলো নিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 15টা আম আমরা না কেটে ভাগ করব। তাহলে 15 আর বলেছে আর 18 বলেছে, তাহলে আগে 15টাকে কতজনের মধ্যে ভাগ করতে পারি দেখি। তাহলে এই যে দেখো, আমরা প্রথমে উৎপাদকের গাছটা বের করি। প্রথমে চলো আজকে আমরা আরেকটা নতুন নিয়ম শিখব, উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কিভাবে গসাগু করতে পারি সহজে, সেটার জন্য আমাদের শিখতে হবে। তাহলে উৎপাদকের গাছটা আরেকবার দেখে নিই। তাহলে উৎপাদকের গাছে তো তোমরা জানো যে 1 আর 15, এটা আমরা সবসময় প্রথমে লিখে নেব। যে সংখ্যাটা আছে এটা প্রথমে আমরা লিখে নেব, ঠিক আছে। এবার যেহেতু এটাকে আবার ভাঙবো, এটা একটু অন্যরকম চিহ্ন দিলাম, এটা গোল দিলাম, কারণ এটা নয়, এটা নিয়ে আমি কাজ করব। তাহলে চলো 15কে আমি 2 জায়গায় ভাগ করতে পারবো না, কারণ 2 7 14, 2 8 16, 15 হবে না। তাহলে 3 দিয়ে করব। তাহলে 3 1 3, 3 2 6। এই যে দেখো 3কে 2বার নিয়েছি, 3 2 6, 3 3 9, 3 4 12 আর 3 5 15। এই দেখো 5টা করে হয়েছে। তাহলে এটাকে আমরা লিখে দিলাম 3 5 15। ব্যাস হয়ে গেল। এবারে আমরা যে কোনো একটা নিই, এই যে 5টাকে কি আর ভাঙতে পারবো? আর কোনোভাবেই ভাঙতে পারবো না। ব্যাস আমাদের গল্প শেষ। এবারে দেখো এইটাকে আজকে আমরা এইভাবে লিখতে শিখবো। তোমরা এইভাবে লেখো, এরকম 15 লেখো আর এরকম একটা চিহ্ন দাও, দিয়ে লেখো 3, মানে তুমি এই যে উৎপাদকের গাছের এই দুটো, এটা এখানে লিখছো। আর 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 5 15। তাহলে ভাগফলটা এইভাবে আমরা লিখব, মনে থাকবে? তাহলে আমরা আবার বলছি, এরকম একটা দাগ দেব, 3 5 15। তার মানে আমরা যেটা করছি, আবার বলছি, 15কে আমরা 3 দিয়ে ভাগ করছি, 3 5 15। তাহলে এইরকম একটা চিহ্ন দিয়ে, উল্টোনো চিহ্ন দিয়ে, ভাগের উল্টো চিহ্ন দিয়ে 3 লিখলাম, আর ভাগ ফলটা আমি এখানে লিখে দিলাম, মনে থাকবে? তাহলে এইভাবে আমরা উৎপাদকের গাছ থেকে আজকে এইভাবে গুণনীয়ক নির্ণয় করতে শিখে গেলাম। তাহলে বলো এবার এটা কতজনের মধ্যে ভাগ করতে পারি আমরা? তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 এর লেখো, 15 এর গুণনীয়ক আরও 3টে দিয়ে দিলাম, তাহলে 18 হলো। তাহলে চলো
এবার আমরা 18কে এবার ভাঙতে শিখি। তাহলে 18কে কত কতজনের মধ্যে ভাগ করা যায় তোমরা আমার সাথে লেখো। তাহলে প্রথমে আগে উৎপাদকের গাছটা করে নাও। উৎপাদকের গাছে আমি তো প্রথমেই বলেছি 1, আর এদিকে 18, 1 18 18, অর্থাৎ 18 জনকে একজনকেই 18টা দিয়ে দিলে কিন্তু সেটা ঠিক হবে না। চলো আমরা দুজনকে দিই দেখি। 2 1 কে 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10, 2 6 12, 2 7 এ 14, 2 8 এ 16। দেখো 8টা করে হয়ে গেছে। আর 2 9 18। তাহলে তুমি দেখো কটা করে দেওয়া হলো। 18 জন, এই 18কে আমরা প্রথমে ভেঙে দিলাম। 2 9 18। তাহলে এটা লেখো 2 9, 9টাকে নিয়ে আমরা যেহেতু আবার কাজ করব এটাকে অন্য চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 2 9 18। এবার এই 9টাকে চলো, 9টাকে দুজনের মধ্যে ভাগ করা যাবে না আমরা জানি। এই তো দেখো এখানে আমরা আয়তকার করতে পারছি না। এই যে দেখো 2 2 2 2 করে করতে পারছি কি? তাহলে আমরা 3 3। তাহলে আমরা বুঝতে পারছি সবাই জানো 3 3 এ 9। দেখে নাও চোখের সামনে, এই যে 3 2 6 আর 3 3 এ 9। দেখতে পাচ্ছ সব জিনিসের মধ্যে কিন্তু একটা গল্প আছে। এই যে আমরা অঙ্কগুলো করি, নামতাগুলো করি, এই যে 3 3 এ 9 মানে 3টে 3-এর যোগ, এটা আমরা তো বুঝে গেছি। তাহলে এই হচ্ছে 3 3 এ 9। তাহলে এটাকে আমরা কি লিখবো? 3 3 এ 9। আবার বলছি এইভাবে অঙ্ক করলে কোনো দিন আর ভুল হবে না, জীবনে ভুল হবে না। তাহলে 3 3 এ 9। এবারে বলো এটাকে এবারে আমরা ওই যে আরেকটা নতুন পদ্ধতি শিখলাম সেইটাতে করি। চলো এরকম দাও, প্রথমে দাও। তাহলে দেখো আমরা এখানে কি করেছি? 2 9 18। তাহলে আমি প্রথমে এখানে 2 লিখলাম। তাহলে 18কে দুজনের মধ্যে ভাগ করলে কত হয়? 9টা। তাহলে এখানে 9 লিখলাম। আচ্ছা, এবার 9কে আবার আমরা দেখেছি 3 3 করে ভাগ করা গেছে। তাহলে আমরা এটাকে লিখব 3কে ভাগ করলে 3 3 এ 9। ব্যাস, এইভাবে করে করে যেতে হয়। তাহলে এখান থেকে আমরা গুণনীয়কগুলো পেয়ে গেলাম। তাহলে তোমরা আমার সাথে লেখো 18 এর গুণনীয়ক। লেখো লেখো লেখো। 18 এর গুণনীয়ক কত কত বলো? 18 এর গুণনীয়ক হচ্ছে 1, 18 এর গুণনীয়ক হচ্ছে 2, 18 এর গুণনীয়ক হচ্ছে 3, 18 এর গুণনীয়ক হচ্ছে 3 2 6। এখানে কিন্তু গুণ করে করে যেতে হবে, এটার সঙ্গে সেটা, ওটার সঙ্গে সেটা, সব রকম গুণ করে করে যেতে হবে। 3 2 6 আর 18। 3 3 এ 9, 9 2 18। ব্যাস, তাহলে এই দেখো তাহলে আমরা কি বুঝে গেলাম যে 18টা কলা আমরা কতজনের মধ্যে না কেটে ভাগ করতে পারবো? কতজনের মধ্যে না কেটে ভাগ করতে পারবো 18টা কলা? তাহলে 18টা কলা আমরা পাবো 1 2 3 6 18 জনের মধ্যে। তাহলে এবার বলো তো যে সব থেকে বেশি, তাহলে আগে দেখে নিই কতজনের মধ্যে। তাহলে এদের সাধারণ গুণনীয়ক, তাহলে দেখো 15 ও 18 এর, লেখো 15 এবং 18 এর সাধারণ। সাধারণ মানে কি? সাধারণ মানে কমন, অর্থাৎ এরও আছে ওরও আছে, তোমারও আছে আমারও আছে। যেমন আমি বলেছি না আমাদের গ্রামের যে স্কুলটা সেটাও সাধারণের, সেই জন্য সর্বসাধারণের, ইট ইজ ফর দ্য কমন পিপল, কমন সবার জন্য। তাহলে এইটা হচ্ছে এরও তারও। তাহলে আমি কি কি সাধারণ গুণনীয়কগুলো সাধারণ গুণনীয়কগুলো কি কি লেখো? সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে, লিখে ফেলো, দেখতে পাচ্ছ তোমরা 1, আর কে আছে সাধারণ? তাহলে 1 হলো। আর আমরা দেখতে পাচ্ছি 3 আছে গো, 3। তাহলে 1 আর 3। তাহলে আমি যদি বলি সবচেয়ে বেশি কতজনের মধ্যে তুমি পেয়ে গেলে 3। এই 3টা হচ্ছে কি? গরিষ্ঠ। তাহলে এই দেখো এটাই আমরা পেয়ে গেলাম গরিষ্ঠ। কি? গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 3। তাহলে আমার উত্তর কি? যে আমি সব থেকে বেশি 3 জনের মধ্যে 15টা কলা, এই 15টা আম এবং 18টা কলা না ভেঙে ভাগ করে দিতে পারবো। এই দেখো সব থেকে বেশি কতজনের মধ্যে 15টি আম আর 18টি কলা না ভেঙে ভাগ করে দেওয়া যাবে? না, 3 জনের মধ্যে। ব্যাস, তাহলে এই দেখো
আমরা শিখে গেলাম গসাগু। এবারে বন্ধুরা আজকে আমরা আরেকটা জিনিস বুঝে নেব, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। কি বললাম? পরস্পর মৌলিক, অর্থাৎ সংখ্যাটা মৌলিক নয়, কিন্তু দুটো সংখ্যা পরস্পর মৌলিক। সেটা আবার কি, চলো বুঝে নিই। দেখো এখানে তুমি দেখো 14কে আমরা কত কত জনের মধ্যে ভাগ করতে পারি। তাহলে চলো আমরা দু দলে ভাগ করি। তাহলে তোমরা তো বুঝতেই পারছো, দু দলে ভাগ করলে কত হবে। এই দেখো, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14। তাহলে আমরা লিখবো 2, এই যে 7 এখানে লিখবো। কিন্তু দেখো 7কে তুমি আর কোনোভাবেই পারবে না, তাহলে 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এবারে আমরা 14 এর গুণনীয়কগুলো কি কি? 14 এর গুণনীয়ক কে কে? 1 2 7 এবং 14। 14 এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা নয়, 14 কিন্তু মৌলিক সংখ্যা নয়। আচ্ছা এবারে 15, চলো তোমাদের বলেছে এখানে 15 সাধারণ গুণনীয়কগুলো দেখছি। তাহলে দেখো দুটো দলে ভাগ করতে পারবো না, তাহলে আমাকে 3টে দল করতে হবে। তাহলে আমরা 3টে দলে করলে কত হবে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, যে 3টে দলে আমরা যদি করি, দেখো 3 1 3, 3 2 6, 3 3 9, এই দেখো 3 3 9, 3 4 12 আর 3 5 15। তাহলে এটা 3 5 15। ব্যাস, তাহলে এবারে বলো 5টাকে তো আর আমরা জানি যাবে না, তাহলে 15 এর গুণনীয়ক কত? 15 এর গুণনীয়ক 1 3 5 এবং 15। তাহলে বন্ধুরা দেখো 14 এবং 15 এর সাধারণ গুণনীয়ক কত? 1। এই দেখো 1 আর 1। সেই জন্য যে সমস্ত সংখ্যার গুণনীয়ক 1 তাদেরকে বলে পরস্পর মৌলিক। তাহলে আজকে আমরা আরেকটা জিনিস শিখলাম, যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে এটাও আমরা শিখে গেলাম। তাহলে দেখো বন্ধুরা, আমরা এবারে চলে এসেছি, আমাদের এখানে অনেক জিনিস শিখেছি আমরা। সেগুলো কি? 8 গুণনীয়ক তোমরা বের করতে পারবে, 24 মৌলিক উৎপাদক আছে সেগুলো তোমরা বের করতে পারবে। কিভাবে বলো? 8 কতগুলো গুণনীয়ক আছে সেটা তোমরা বের করতে পারবে। তাহলে 1 2 4 8 চলবে। এবারে 24 মৌলিক উৎপাদক, তার মানে মৌলিক মানে যে গুণনীয়কগুলো রয়েছে বা উৎপাদকগুলো রয়েছে তার মধ্যে কোন কোনগুলো মৌলিক সেটা বের করতে হবে। আর এরকম করে দেখো তোমরা সাধারণ গুণনীয়ক, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়, আর প্রতি ক্ষেত্রে পরস্পর মৌলিক কিনা দেখো। পরস্পর মৌলিক কিনা সব শেষে এই যে 9 8 তোমরা দেখো যে এদের গসাগু যদি 1 হয় তার মানে এরা পরস্পর মৌলিক, তাহলে সেটা তোমরা নির্ণয় করো। তাহলে আমরা আজকে কি কি শিখলাম বলো প্রথম থেকে? আমরা আজকে শিখে গেলাম গসাগু কেমনভাবে বের করতে হয়। আমরা আজকে শিখে গেলাম যে হাতে কলমে মজার কাজের মাধ্যমে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। আমরা আজকে শিখে গেলাম মৌলিক সংখ্যা দুটো, পরস্পর মৌলিক সংখ্যা কি করে বের করতে হয়। তাহলে দেখা হবে আমাদের অঙ্ক শেখার পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, আর আমরা যে অঙ্কগুলো দিলাম করে ফেলো। টাটা। তাহলে বন্ধুরা নিশ্চয়ই তোমরা করে ফেলেছো। এইভাবে আমরা সমস্ত কিছু মজা করে শিখে যাব। তাই তো আমাদের এই আসরের নাম খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা, তাই না? তাহলে বন্ধুরা আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। আর আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোন কোন বিষয়ে আরো বললে তোমাদের ভালো হয় সেটাও জানিও।